সবচেয়ে আলোচিত প্রশ্ন যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলেন সপ্তাহখানেক, একটি 7.62 বোরের রাইফেল সিভিলিয়ানদের কাছে কি করে গেল, মানে পৃথিবীর সবচেয়ে যৌক্তিক প্রশ্নটার কারণে মানে আপনি আর স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলেন না, মানে এইটার কারণে কি না, এইটা আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে কে আপনার কথাটা এত অপছন্দ করলো এবং এইটার মধ্যে কোথায় অযুক্তিটা খুঁজে পেল। আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে এই কথা দিয়ে আপনি আসলে কি বলতে চেয়েছিলেন, যে আবার একটু আমাদের একটু বলেন যে একটা 7.62 বোরের রাইফেল সিভিলিয়ানদের কাছে কিভাবে গেল। আপনি কি আর্মিকে মিন করেছিলেন যে আর্মি গুলি করে মানুষ মেরে ফেলেছে? আপনি কি ছাত্রদের মিন করেছিলেন যে তারা গুলি করে মানুষ মেরে? সবাই আপনার উপরে এত অসন্তুষ্ট কেন হলো এই কথাটা, এবং আপনার পোর্টফোলিও কেন বদলে দেওয়া হলো? আমি বলি আপনাকে, জি, আমি প্রথমে এসে যখন মন্ত্রণালয়ের সাথে ব্রিফিং টিফিং নিয়ে একদিনের মধ্যে যতটুকু জানা সম্ভব জেনে টেনে আমি ভাবলাম যে দুই পক্ষই, ছাত্ররাও ছিল, ওন্ডেড অনেক ছাত্ররা ছিল বিভিন্ন হাসপাতালে, তাদেরকে একটু দেখবো এবং ফোর্সেস বা ল এনফোর্সিং এজেন্সির মধ্যে যারা আহত ছিল তাদেরকে একটু দেখার দরকার। না দেখলে পরে এদের সাহসে হতো না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার তো যাওয়া উচিত। তো আমি সেভাবে দুই দিকেই যাচ্ছিলাম। আমি ছাত্র জনতা যারা ওন্ডেড ছিল তাদেরকেও যেমন দেখতে গিয়েছি। তো প্রথমে পুলিশ হসপিটালে গেলাম, পুলিশ হসপিটালে যারা ওন্ডেড ছিল, অনেক পুলিশ ওন্ডেড ছিল, তাদের কাছ থেকে শুনলাম ঘটনা কি ঘটেছিল, কে কোথায় ছিল, কিভাবে কি হয়েছে। তারপরে গেলাম আনসারদের দেখতে, আনসারদের বেশ কিছু ওন্ডেড ছিল। তখন আমাকে যে ডক্টর যিনি অ্যাটেন্ড করছিলেন তিনি কয়েকজনকে দেখালেন, এমনকি এরা আনসাররা বললো, আনসারের একজন অফিসার ছিল, সে বললো স্যার আমাদের ছেলেরা গেটে দাঁড়ানো ছিল, মানে আনসার একাডেমি যেটা যেটা শফিপুরে ওখানে গেটে দাঁড়ানো ছিল, সেখানে তারা আহত হয়েছে, আউটসাইডাররা তারা গোলাগুলি করেছে। তো আমি বললাম যে আউটসাইডার আবার কে, মানে গোলাগুলি তো যারা পুলিশ ছিল, কয়েক 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 সময় কিছু সামরিক দেখেছি, বিজিবি ছিল। তো তখন আমাকে একটা ভিডিও দেখালো, যেই আনসারের দুটো ছেলে ওন্ডেড হয়েছে তাদেরকে একটা ভিডিও দেখালো। ভিডিওতে দেখলাম একটা ইয়াং ছেলে, তার হাতে এই রাইফেল, মানে যে রাইফেলটা পুলিশের হাতে থাকার কথা, হ্যাঁ, সেই রাইফেলটা তার হাতে এবং গুলি করতে করতে যাচ্ছে। বললো স্যার এরকম অনেকের কাছে রাইফেল ছিল, তারা গুলি করতে করতে গেছে, গেটে দাঁড়ানো ছিল যারা, তাদের গায়ে গুলি লেগেছে। তো এবং আমাকে এক্সরেটাও দেখালো, এক্সরে বুলেট টুলেট সবই দেখা যায়, বুলেটটা তারা বের করেছে। এবং যেহেতু সামরিক হাসপাতালে ছিল, তো যিনি ছিলেন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান তিনিও তো সামরিক বাহিনীর ডাক্তার, তিনি বললেন স্যার দিস ইজ 7.62/39 ইত্যাদি ইত্যাদি। তো আমিও দেখলাম তাই। তো আমাকে যখন জিজ্ঞাসাবাদ করলো তখন আমি বললাম যে এখানে বেশিরভাগ ওন্ডেড রয়েছে যারা, তাদের অনেকেই বলেছে যে সিভিল কাপড়ে কিছু লোক এই রাইফেল হাতে গুলি করতে করতে গেছে। তখন আমি বলছিলাম যে কিভাবে এই পুলিশের হাতিয়ার গুলো কিভাবে তাদের কাছে গেল, সেটা ইনকোয়ারি না করে বলা যাবে না যে এরা কারা। কাজে একটা ইনকোয়ারি আমি বলেছি যে আমি ইনশাল্লাহ একটা ইনকোয়ারির চেষ্টা করবো টু ফাইন্ড আউট এই রাইফেল গুলো এদের হাতে কেমনে গেল, মানে 7.62 প্রহিবিটেড বোর রাইফেল এটা তাদের হাতে কিভাবে গেল। মিনস দ্যাট এগুলো তো পুলিশের, সেটাও বলেছে পুলিশের রাইফেল, সেটা এদের হাতে কিভাবে গেল, কারা এরা, পুলিশ কিনা ইন সিভিল ড্রেস, আই ডোন্ট নো। তো এই কথাটাই হলো বলা হয়েছিল। তো আপনি তো জানেন যে এই কথার পরে এটাকে কত রকমের এক্সপ্লেনেশন দিয়ে ডক্টর স্পিন করে এটাকে হেডলাইন করে কথাগুলো বাড়িয়েছে। তো এই সব মিলিয়েই আমি দেখলাম যে পরে দেখি যে মানে আমার বিরুদ্ধে রীতিমতো একটা হইচই পড়ে গেছে 7-8 দিনের মাথায়। তো তখন ডক্টর ইউনূস আমাকে বললেন যে এই অবস্থা আছে। আমি বললাম তাহলে আমি চলে যাই। আমি বললাম স্যার তাহলে ইটস বেটার দ্যাট আই লিভ, তাতে আপনার বিড়ম্বনা কমবে, আর ইটস ওকে, আমার আই টেক এভরিথিং ইন অন মি। আমি কি বলেছি কি হয়েছে দ্যাট ডোন্ট নো, বাট দিস ইজ হোয়াট ইট ইজ।
তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে না, এই মুহূর্তে ইটস নট ওয়াইজ হুম। থিঙ্ক অন দিস লাইন, কারণ আমরা খুব একটা ক্রিটিক্যাল টাইমে আছি। হ্যাঁ, দ্য হোল কান্ট্রি ইজ ইন এ ক্রিটিক্যাল টাইম, একটু ধৈর্য ধরতে হবে, একটু বুঝতে হবে। তো আমাকে উনি মোটামুটি এইভাবে বললেন দেখে আমি বাসায় এসে বললাম, বললাম যে দেখি কিছুদিন, তারপরে হুম। একটা গরমাগরমি এই আপ- মুহূর্তে এটা আ- না করে। যেটা আপনি বলতেছিলেন যে এটাকে স্পিন ডক্টর স্পিন করেছে, এবং যারা নিজেদেরকে জুলাই আন্দোলনের সমর্থক বলেছে তারা সবচেয়ে বেশি করেছে, ছাত্ররা আপনার উপর ক্ষিপ্ত হয়েছে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে না, আপনি ওইটা আমার আমার সেভেন মনে পয়েন্ট আমার মনে সিক্স টু বোরের রাইফেলের না, কথা বলেছেন, এটা এইটা। আবার এটা জি। না, এটা আবার বললে হুম। খণ্ডিত কথা হবে। হুম। তারপরে আমাকে কিছু কিছু সাংবাদিকরা হুম। পতিত আওয়ামী লীগ সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, রাইট। তো আপনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নিতে, তাহলে আপনি মনে করছেন যে না, এইটা একটা। আমি আমি সেখানে বলেছিলাম যে আওয়ামী লীগ তো অনেক একটা বড় দল, এবং তাদের তো মোটামুটি ইতিহাস তো আমরা সবাই জানি, হুম। কম বেশি আমরা সবাই জানি। আর তাছাড়া যারা এই ধরনের মিসম্যানেজমেন্ট করেছে সরকারে, এবং একটা যে অবস্থাটা দেশকে নিয়ে গেছে, যে অন্যায়গুলো তারা করেছে, সেই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। এবং সবাই যে অন্যায় করেছে তেমন না। কাজেই একটা দল এরকম ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বা সেটা তো সম্ভব না। সো আর যারা বিদেশে চলে গেছেন, তারা বিদেশে বসে চক্রান্ত না করে তারা দেশে ফিরে এসে জনগণের ফেস করুন, ফেস করে প্রমাণ করুন যে আপনারা সবাই অন্যায় করেন নাই। হুম। হুম। মানে এই ধরনের কোনো একটা, এখন তো আমার ঠিক রাইট। ল্যাঙ্গুয়েজ মনে নেই, এই ধরনের একটা কথা বলেছিলাম, which I stand, যে এই ধরনের আমি কথা বলেছিলাম। কিন্তু আমি এটা বলি নাই যে আওয়ামী লীগকে ফিরে আনা। তো যারা অন্যায় করেছে তারা দেশের বাইরে হুম। না থেকে হুম। আপনারা জনগণকে ফেস করুন, হুম। হুম। ফেস দেম, প্রমাণ করুন যে আপনারা অন্যায় করেন না। হুম। হুম। আর এই জনগণ বিচার করবে, যে যাদের বিচার হবে হুম। তাদের বিচার হবে। হ্যাঁ, তো ওইটা তো তখন আমি বলেছিলাম যে সবাইকে তো আর পানিশমেন্ট দেওয়া যাবে না। হুম। হুম। যারা অন্যায় করেছে দে হ্যাভ টু অ্যাকাউন্ট ফর ইট, হুম। দে হ্যাভ টু কাম ব্যাক অ্যান্ড টেল দ্যাট আমি কোনো অন্যায় করিনি, প্রমাণ করো। যখন আপনি এই কথা বলছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই তারা বাংলাদেশ আইন ফেস করুক এবং তারা এটা দেখুক, এবং আপনি এখন যেটা বললেন এটার মধ্যে কিন্তু আমি কোনো ধরনের, মানে আমি বুঝলাম না, মানে আমি কোনো ধরনের যেটাকে তারা ইল ইন্টেনশন হিসেবে বলতেছিল সেটা আমি ওই সময় দেখি না, এখনো দেখতেছি না। কিন্তু যারা দেখলো তারা কেন দেখলো বলে আপনার কাছে মনে হয়? মানে কেন, মানে মানে আপনার বিরুদ্ধেই কেন? আপনি কি তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন? আপনি কি তাদের মানে আপনাকে কেন এটা করা হলো? মানে আপনি কি ইলেকশন করবেন আমি ঠিক এরকম একটা ভাব? আমি না 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 না, ইলেকশন করলে আমি তো ধরেন বহু আগে করতে পারতাম, রাইট। আপনি জানেন এটা ভালো করে। রাইট। হ্যাঁ, হ্যাঁ, অফার আমার কাছে ছিল, বাট আই ডিড, দ্যাট ইজ নট দি ইস্যু। আমি ইলেকশন না করেও তো ইউ ক্যান ইউ ক্যান সার্ভ দ্য কান্ট্রি অ্যাজ মেনি অফ আস হ্যাভ বিন ডুইং, তাই না? তো আমার কথা হলো যে আমি বাংলাদেশ, আমি বাংলাদেশি, বাংলাদেশ আছে বলে আমি এখানে আসছি, যেখানে আমি এখন বসে আছি, আমার পরিচিতি যেটাই বলেন। হ্যাঁ, তো বাংলাদেশ না হলেও তো আমার তো এই পরিচিতি, আপনার সাথে আমার দেখা হতো না, আলাপ হতো না, কখনো আলোচনা হতো না। হাওয়ার যেটা আমি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে কেন তারা আমার উপরে রাগান্বিত হলো, অথবা আমার পোর্টফোলিও তো অনেকের কাছে পছন্দ হয়নি, কারণ আমি মাঝে মধ্যে একটু আনকম্প্রোমাইজ অ্যাটিটিউডে থাকি। আমি কারণ আমি কি আমি কি লক্ষ্য করছিলাম সেটা আমি আপনাকে বলি। অনেকেই জি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার 2009 সালে যখন ক্ষমতা আসলো, আপনি তখন নির্বাচন কমিশনে ছিলেন, এবং নির্বাচন কমিশনার হিসাবে আপনি এবং প্রধান নির্বাচন কমিশনার দুইজনের নাকি অনেক ইচ্ছা ছিল বিএনপিকে বাদ করে দেওয়ার জন্য, সেজন্য আপনারা ধানের শীষ বিএনপির বিদ্রোহী পার্টিদের তুলে দিতে চেয়েছিলেন, সেজন্য আপনারা আওয়ামী লীগের সাথে একটু ক্লোজ। কিন্তু আমি এখন আপনাকে এই প্রশ্নটা অনেকের মনে আছে সেটা একটু করতে চাই। কিচেন ক্যাবিনেট, এখন কিচেন ক্যাবিনেট পৃথিবীর সব দেশেরই একটি বাস্তবতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারেও হয়তো কেউ কেউ ছিলেন যাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশি কথা হতো। এখন আমরা আপনার কাছে একটু জানতেই চাই আপনি সেই কিচেন ক্যাবিনেট বা ওই অল্প কয়জনের মধ্যে ছিলেন কিনা, যদি না থাকেন অন্যরা কে ছিল, মানে এটা বলতে কি মানে মানে কোনো যদি সমস্যা না থাকে তাহলে আমরা একটু ইতিহাসের খাতিরে আপনার কাছ থেকে এটা একটু শুনতেও চাই যে কারা কিচেন ক্যাবিনেটের সদস্য। আমি পরবর্তী পর্যায়ে যে সমস্ত মন্ত্রণালয়ে ছিলাম, হ্যাঁ, শেষের দিকে আমি দুইটা মন্ত্রণালয়ে ছিলাম। একটা ছিল লেবার মিনিস্ট্রি, আর আর যেটা আমি বললাম যে নৌ মন্ত্রণালয়ের। তো কাজে আমি এই ধরনের
ডিসিশন মেকিং বা নীতিগত সিদ্ধান্তের জায়গায় আমার মন্ত্রণালয়গুলো ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে আলোচনা আমি কখনো ছিলাম না, ওকে থাকিনি। ওকে কিচেন ক্যাবিনেটের কথাটা আলাদা করে জানতে হচ্ছে, কারণ বারবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বা ইঞ্জিনিয়ারিং এর লক্ষণ কেউ না কেউ আমাদের সামনে আনতেছে। ভাই এটা আপনারা পরীক্ষা করে দেখেন, এটা আপনারা বলেন। আজকেও দেখেন আপনার সঙ্গে কিন্তু আমার কন্টেম্পোরারি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলার কথা, কিন্তু স্টিল আমি মানে অব্লিগেটেড ফিল করছি আপনাকে এগুলি জিজ্ঞেস করার জন্য। এখন আমরা কিচেন ক্যাবিনেটের কথা শুনতেছি কেন? কারণ আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি আসলে তাদের তাদের যে ক্ষমতার ব্যাটনটা তারেক রহমানের কাছে তুলে দিলেন? খলিলুর রহমান সাহেব নিরাপত্তা উপদেষ্টা থেকে মানে পতাকা নিয়েই কেমনে ফেরত আসলেন? কেমনে অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়? কেমনে প্রেসিডেন্ট থেকে যায়? মানে এগুলি কতগুলি প্রশ্ন কিন্তু মারাত্মক। এখন আমরা সেজন্য জানতে চাই যে মানে ব্যাপারগুলি কি আসলে সব কোইন্সিডেন্স, নাহলে আমার তো এখন প্রশ্ন করতে হবে যে সেই কিচেন ক্যাবিনেটে ছিলেন কে? আমি জানি যে তৌহিদ হোসেন সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, উনি ছিলেন না, আপনি ছিলেন না, আসিফ নজরুল বলছেন যে উনি ছিলেন না। তো যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলছে যে তারা ছিল না। তাহলে কি নাহিদ ইসলাম সাহেব ছিলেন, আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়া ছিলেন, মাহফুজ আলম সাহেব ছিলেন, আদিলুর রহমান খান সাহেব ছিলেন, সৈয়দ রিজওয়ানা হাসান ছিলেন, ফজল মানে যিনি এই জ্বালানি উপদেষ্টা ছিলেন ফাউজুল কবির খান, উনি ছিলেন। মানে আমাদের তো এখন আর বলতে তো কোনো অসুবিধা নাই, যেহেতু কিচেন ক্যাবিনেট একটা লং স্ট্যান্ডিং প্র্যাকটিস, তাহলে এটা আমাদের বলতে অসুবিধা কি যে উই আর দি পিপল। আমার তো শুনেন, আমি খালেদ, আমি যদি অ্যাকচুয়ালি জানতাম, আমি আন্দাজে আমি নাম যদি আপনাকে বলতে থাকি, উইল ইট বি অল রাইট? হ্যাঁ, আমি জানি না, কিন্তু আপনি ওই যে অমুকটার প্রসঙ্গে এইটা একটু বলে নিন। বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেটা করা হইলো সরকার পরিবর্তনের বা নির্বাচনের 3 দিন আগে, সেটা কি ক্যাবিনেটে আলোচনা হয়েছিল? সেটা আপনাকে বলি, আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, এটা সম্বন্ধে অন্তত আমি জানতাম না, বাকিদের কথা বলতে পারবো না। ওকে। এই আমি ডক্টর আসিফ নজরুল শুনলাম যে উনি বলছেন যে আমাকে এখানে রাখা হয়নি। তো আমিও একটু আশ্চর্য হলাম যে আইন মন্ত্রণালয় ছাড়া তো আমি জানি ভেটিং করা ছাড়া তার তো কোনো চুক্তি ভাবে আসে না। কিন্তু উনি বললেন উনি জানতেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়টা আপনি নিজেই আপনার এখানে না বিবিসি না কোথায় শুনলাম যে উনি নিজেই বললেন যে তৌহিদ হোসেন সাহেবও বলেছেন যে তাকে এই ব্যাপারে একেবারেই রাখা হয়নি। সেটা ওকে। চুক্তিটা আপনি যেটা বললেন যে 3 দিন আগে বা 4 দিন আগে, 3 দিন আগে, এটা খলিল সাহেব, ডক্টর খলিল সাথে বাণিজ্য উপদেষ্টাও ছিলেন, ডক্টর খলিলই এটাকে উত্থাপন করলেন। তখন এটা ওই যে বললাম যে অন দ্য টেবিল আমাদেরকে দেওয়া হলো। আর আমি মোটামুটি একটা প্রশ্ন করলাম, সেখানে একটা উত্তর দিয়ে বললো যে এটা তো হয়ে গেছে। হ্যাঁ, এবং বললো যে আমাদের যদি পছন্দ না হয় তাহলে উইদিন 60 days উই ক্যান নেগেট বা বাতিল করতে পারবো। এবং যখন এই প্রশ্নটা উঠলো যে নির্বাচিত সরকার আসছে, বললো এটা তো তারাই পাস করবে, আর তো আমাদের পাস করার কোনো কারণ নাই। মানে আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো, এটা পার্লামেন্টে গিয়ে পাস হবে, সামথিং লাইক দ্যাট। অবভিয়াসলি পার্লামেন্টে এটা আলোচনা পাস হতে হতো। এইটা করে এখানে শেষ হয়ে গেল মানে হ্যাঁ, ডান হয়ে গেছে, নেক্সট গভর্নমেন্টের সাথে দেখবে কি করা যায়। তো এইখানে এখন এইটার মধ্যে অনেক কিছু, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, অন্তত আমি পড়তে পারিনি, কারণ বেশ পড়লে তো হবে না, পড়ে বুঝার বিষয় ছিল। তো সেটা হয়তো সম্ভব হয়নি আমাদের পক্ষে। বাকিরা যারা সংশ্লিষ্ট ছিলেন, খলিল সাহেব ছিলেন, তিনি ইন ডিটেইলে কাজ করেছেন। এখানে একটু ছোট প্রশ্ন করি, মানে 9 তারিখে খলিল সাহেব এবং বশির সাহেব বাণিজ্য উপদেষ্টা তারা এটা সাইন করলেন এবং বললেন এটা পরবর্তী সরকারই আইসা করবে, আমরা শুধু সাইনটা করে গেলাম। মানে চুক্তি এরকম করে সাইন করে নাকি কেউ? মানে আমি সাইন করলাম, পরবর্তী সরকার আইসা এটা সংসদে আলোচনা করে এটা পালন করবে? মানে এটা না, ওই যেটা আমাদেরকে বলা হয়েছে, যেটা আমি শুনেছি আমার কানে, যে এটা 60 দিনের মধ্যে এটাকে কি বলে, এটাকে রেটিফাই করতে হবে। হ্যাঁ, 60 দিনের মধ্যে যদি আপনি রেটিফাই করতে না চান, আপনি এটা বাতিল করতে পারবেন, অথবা সংশোধনী চাইলে সংশোধনী করতে পারবেন। এইটুকু আমি যতটুকু শুনেছি সেটুকু আপনাকে বললাম, রেটিফাই অথবা সংশোধনী। ওকে, এটা 60 দিনের মধ্যে এটা করা যাবে। এটা 60 দিনের মধ্যে করা যাবে। হ্যাঁ, 60 দিনের মধ্যে করা যাবে। তো কাজে সেই প্রসঙ্গে বললাম যে 60 দিনের মধ্যে তো আমরা থাকছি না। আমি যদি মানে এই একজন আমি বলি আপনাকে, এরপরে ইভেন স্বয়ং খলিল সাহেব নিজেই তো বললেন
যে দুই বড় পার্টির সাথে আলোচনা করে এটা করা করছে। হয়েছে। নিশ্চয়ই তাহলে করছে। তো আর নিশ্চয়ই হ্যাঁ, definitely। দুই পার্টির সাথে আলোচনা করেই করছে, কারণ বিএনপি তো এটা নিয়ে বলে নাই যে খলিল সাহেব আমাদের সাথে আলোচনা করে নাই। বিএনপি তো না, খলিল সাহেব ওটাও এত সুন্দর একটা চুক্তি করছে, বিএনপি তো খলিল সাহেবকে পুরস্কার দিছে আবার না, মন্ত্রিত্ব দিয়ে। জি তো জি জি, এটা না তো সেটা আমি জানি না, এটা তো ওটা আমি ওই জাজমেন্টে আমি যাবো না। বিএনপিও করেনি, ইভেন অপোজিশনে যে জামাত ইসলামী, এনসিপি, কেউই তো কথা বলেনি। না, কেউই কথা বলে নাই, সবাই এটা পক্ষে জি। আছে যে চুক্তি ভালো হয়েছে। তো কিন্তু আপনাদের মানে ওই ক্যাবিনেটে এটা কিভাবে উত্থাপিত হয়েছে এটা একটু আমাদের জানার কৌতূহল ছিল, এটা আপনি মোটামুটি বলেছেন। যে মব কালচারটাকে যদি পুলিশকে বলা হতো যে যাও সামলাও, পুলিশ তখন বলতো স্যার করবো কি, আমরা কি ফায়ার করবো না আমরা পিটাবো, পিটালে আবার শুরু হবে এইটা। এখন ব্যাপারটা হলো কি, পুরো স্ট্রাকচারটা শোনেন, শুধু আমি খুব তাড়াতাড়ি বলি, আপনি দেখছেন মব কালচার, আপনি অ্যাডমিনিস্ট্রেশনটা যে ভেঙে পড়েছে এটা আপনি দেখেন এখনো। অ্যাডমিনিস্ট্রেশন, আপনি অ্যাডমিনিস্ট্রেশন এ অমুকের লোক করতে করতে অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে কি বলবো মানে জোড়াতালি দেওয়া হয়েছে, সেই জোড়াতালিতে একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে না, একটা সাইকোলজি আছে। আপনি আপনি নিজে ম্যাজিস্ট্রেট ছিলেন, কাজে এটা নতুন করে বলার কোনো কিছু নেই। আপনি এতগুলো বছর চাকরি করেছেন, একটা সরকার ছিল, সেই সরকার গভর্নমেন্ট সার্ভেন্ট আপনাকে অনেকে বেশি করেছে, অনেকে কম করেছে, অনেকে হয়তো হাত খাড়া করেছে, কিন্তু এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে তো আমি দোষ দিতে পারবো না যে তারা পুরোটাই অমুক বঞ্চিত না, তাকে নিয়ে আস। হোয়াট হ্যাপেন্স, আমি যেহেতু একটা চাকরিতে ছিলাম, আমার এখানেও তো অনেক অফিসারদেরকে সেই বিডিআর কার্নেজের পরে অনেকে, এবং সেখানে বলা হচ্ছে যে ঠিক আছে তাকে র্যাঙ্ক দাও, ফ্যাসিলিটি দিয়ে দাও, ওকে। বাট আপনি যখনই একটা স্ট্রাকচারটাকে ভাঙবেন, একজনকে আপনি নিয়ে আসে, আমি একজনকে নিয়ে এসে আমার পছন্দ হলো যে উনি আচ্ছা ভাই উনি তো ডিপ্রাইভ ছিল, ওনাকে এখন নিয়ে আসো ওনাকে উচ্চ পর্যায়ে দিয়ে দাও। টেল মি খালিদ সাহেব, ইফ ইউ আর ইন সার্ভিস, আপনি কি সহযোগিতা করতেন? না না, অ্যাবসলিউটলি না। আমি আপনি যেহেতু আচ্ছা আমি এখন আপনি শেষ করলে আমি একটু বলি। জি, ওকে। দেয়ারফর হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন গা ছেড়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ওই কি বলে আছে অমুকে বলছে ঠিক আছে করো, নোবডি ওয়ান্টস টু টেক দ্য রেসপন্সিবিলিটি। যে ভাই আমাকে বাঁচাবে কে, এই যে বাঁচাবে কে। এখন আমি যেহেতু একটা সার্ভিসে ছিলাম সেজন্য আমি একটু বলতে পারছি। দেয়ারফর আপনাকে দেখতে হবে যে পুলিশ ফোর্স ইজ আ ফোর্স, আপনি ফোর্সকে ফোর্সের মতো যদি ডিল না করেন, তাহলে তো আপনি এই ফোর্স থেকে কোনো কিছু আদায় করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার কয়েক মাসের মধ্যে উনি বলছেন ওরা এখান দিয়ে আবার আসতেছে, তোমাদের কি এটা গায়ে লাগে না, তোমরা এটা দেখতে পারো না যে ওরা কেমনে আসে, তোমাদের গায়ে শক্তি নাই। মানে দ্যাট ইজ সো রিডিকুলাস। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মানে কোনো রাজনৈতিক দল করতেন তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ এটা উনি বলতে পারেন, কিন্তু উনি চেয়ারে বসে এটা বলছেন। কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আমাকে লোকে বলে আপনি খালি ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন। ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসা পর থেকে একদম পর দিন থেকে আমি খেয়াল করতেছিলাম যে হি ইজ লস্ট। প্রবলেমটা হয়ে গেছে এখানে, আমি অনেক কথা আপনাকে হয়তো পরিষ্কার করে বলতেও পারছি না, যে এই যে মব কালচারের যেটা কথা বললেন, আমি পুলিশকে কিভাবে তৈরি করতে চাচ্ছি। আচ্ছা এইখানে আমি আপনাকে একটা বিষয়, কেউ যে বলেন যে আপনারা যে একটা ইনডেমনিটি দিলেন 5 তারিখের পর থেকে আসলে পুলিশ মারাটা বেশি করে, আসলে পুলিশের বেশ কিছু লোক মারা গেছে। আমাকে র্যাবের দায়িত্বে যিনি ছিলেন পুলিশের একজন অতিরিক্ত আইজি, তিনি আমাকে বলেছেন যে অন্তত 40 জনের দাফন কাফনের ব্যবস্থা তিনি করেছেন, লাশগুলি পড়েছিল। তো সেগুলি হত্যার ক্ষেত্রে যে আপনারা বললেন যে এগুলি বিচার হবে না বা সেগুলির মামলা নেওয়া হলো না, এইটা কি পুলিশ বাহিনীর মধ্যে এক ধরনের ইয়া সৃষ্টি করেছে যে আমি তো উমুকের কথা শোনা যায়, আমাকে আইসা এইটা ফেস করতে হচ্ছে, তাহলে আমি নেক্সটে আমি এটা কেন করব? অনেকে যে এটা বলেন, ইজ ইট রাইট? আমি অ্যাজ এ ফোর্স কমান্ডার, আমি তো একটা ফোর্স কমান্ডার, তো এইটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, মুখে বলি বা না বলি থাকে। এখন সেটাকে কিভাবে আপনি নেগেট করবেন, আমি মানে ইন্ডিমিটির কথা বলছি, আপনি কিভাবে নেগেট করবেন যে না ঠিক আছে এটা হয়েছে, হাউ ক্যান ইউ ফাইন্ড আউট হু হ্যাভ ডান ইট। এখন একজন আরেকজনের কথা বলবে, এটাকে হ্যান্ডেল করা হয়নি প্রপারলি, আমি যেটা বলবো। যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনি পুলিশ ফোর্সকে তৈরি করেছেন সেভাবে, তাদেরকে আপনি ট্যাঙ্ক দিয়েছেন, আর্মার্ড কার, হ্যাঁ আর্মার্ড কার, আপনি আরবান এডুকেশন সামলাবার জন্য আপনি আর্মার্ড কার দিয়ে, আর্মার্ড কার আপনি দেবেন যদি গৃহযুদ্ধ লাগে, আপনি আর্মার্ড কার দিচ্ছেন
হ্যাঁ, যেগুলো আফ্রিকাতে আমরা দেখি। রায়টের জন্য হয়তো ব্যবহার করা হ্যাঁ, যেতে না না, ও রায়ট হলো ওই ধরনের রায়ট যেখানে একবারে মানে আফ্রিকাতে যেগুলো হচ্ছে হুটু টুটসি টাইপের হুটু 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 তুচ্ছি। হুটু টুটসি হলো এখন সেইগুলো নিয়ে আপনি যখন পুলিশকে এইভাবে ফোর্স করবেন, ফোর্স মাল্টিপ্লায়ার দিতে থাকবেন, পুলিশ তো পুলিশ, পুলিশ তো আর আর্মি না, পুলিশ তো আর আর্ম ফোর্সেস না। পুলিশকে আমরা পুলিশ ভাবে থাকতে দেইনি, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। আমরা বরং যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন দিয়ে আমরা নিজেরাই আলোচনা করতাম যে ভাই এই অবস্থা থাকা যায় না। হুম। কারণ একটা পুরো দেশ পুরো ভেঙে পড়েছে, যেখানে কোনো নাই, একটা পার্টি নাই, সেই পার্টির যারা ফলোয়ার আছে তারা কি করতেছে নোবডি নোজ, একে ধর ওকে ধর, এই করে আপনি একটা যেই ধরনের অ্যাডমিশন, যেই ধরনের আপনার বলেন যে আমাদের অনেক চাওয়ার ছিল পাই নাই, এটা ওই সময় চিন্তা করে দেখেন যে কি অবস্থা ছিল। যে একটা টোটাল গভর্নমেন্ট দেশের মধ্যে নাই, জবাব দিতে নাই, কেউ নাই, সব বাইরে চলে গেছে। আর এই সময়ে একটা মব সংস্কৃতি হয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যতটুকু ভালো হওয়ার কথা ছিল ততটুকু হয়নি, হতে পারেনি, বিকজ অফ দি ভেরিয়াস রিজন। আপনি দেখেন কত প্রতিদিন আজকে এটা ঘেরাও হচ্ছে, কালকে সেক্রেটারির ভিতরে গন্ডগোল হচ্ছে, এমুক হচ্ছে, তমুক হচ্ছে। আমি জানতে চাই যে আপনাদের সরকারের উপর এই সামরিক বাহিনীর প্রভাব কতটা ছিল, মানে জেনারেল ওয়াকার যেহেতু এত সফল একটা আন্দোলন হতে দিয়েছেন বা শেখ হাসিনাকে হেলিকপ্টারে তুলে দিতে পেরেছেন, সেই জন্য সরকারের উপরে অনেক তার প্রভাব ছিল কিনা, এক। আর দুই হচ্ছে যে আমরা অনেক বছর ধরে একটা কথা বলে রাখি যে সব কিছুতে আমরা স্বচ্ছতা চাই, কিন্তু আজকে বাজেট ঘোষণা করা হলো, কিন্তু সামরিক বাজেটে, ডিজিএফআইয়ের বাজেটে কত টাকা কোন জায়গায় সোর্স মানি হিসেবে ব্যয় করা হচ্ছে সেগুলো আমরা কখনো জানতে পারি না। এটা কেন? এই দুইটা বিষয়ে আমার শেষ প্রশ্ন অবতারণা, আপনি যদি গুছায় একটু। আই উইশ আই কুড আনসার ইউর অল কোশ্চেন। আমি একটাই শুধু প্রথমটা বলি। জি। জেনারেল ওয়াকার আমার অত্যন্ত পরিচিত, হুম। অত্যন্ত পরিচিত। আমি আই নো হিম, কি বলবো, when he was a very young officer. হুম। He served with me. I know, আমি যতটুকু জানি, কারণ ভিতরের খবর আল্লাহ তালাই বলতে পারবে, বাট আমি যতটুকু জানি হি ইজ এ ফেয়ার ডিল করার মানুষ। হুম। আরেকটা জিনিস মনে রাখ, আর্মি চিফ হলেই যে সে নিজের সিদ্ধান্ত সবকিছু করে ফেলতে হবে তা নয়, বিকজ হি হ্যাজ টু লুক আফটার সাচ এ লার্জ ফোর্স। হ্যাঁ, এতগুলো অফিসার, এতগুলো সিনিয়র অফিসার আন্ডার কমান্ড। আমরা ক্যাবিনেট হওয়ার পরে আমরাই বরং রিকোয়েস্ট করেছিলাম আর্ম ফোর্সেসকে যে ভাই তোমরা থাকো, বিকজ পুলিশের অবস্থা তো আমি বললাম আপনাকে, পুলিশের তখনও পুলিশ মানে আজকের পজিশনেও আসেনি। ল এনফোর্সিং এজেন্সিকে হেল্প করার জন্য আর্মি ওয়াজ প্রথম দিকে খুব একটা ইন্টারেস্টেড ছিল না। তারা বললো আমরা থাকলে আমরা কি করব, আমাদেরকে সে পুলিশের পিছনে করতে হবে, ম্যাজিস্ট্রেটের পিছনে করতে হবে। তখন বলা হলো যে ঠিক আছে, তোমাদেরকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হলো, মিনস দ্যাট বিচারিক ক্ষমতা নয়, তুমি অ্যারেস্ট করতে পারবা, ইউ ক্যান অ্যারেস্ট, ইউ ক্যান টেক অ্যাকশন। এখন একজন ম্যাজিস্ট্রেট বলবে তারপর তুমি এটা ফায়ার করবা বা তুমি অ্যাকশনে যাবা, সেটা দরকার নেই, বাট ইউ ক্যান ডু ইট। আমরা ক্যাপ্টেন অ্যান্ড অ্যাবাভ দে ক্যান অর্ডার, এটা করে আমরা আর্মিকে রাখলাম টু অ্যাসিস্ট ইন ল এনফোর্সিং এজেন্সি। আর্মি নিজের থেকে বলে যে আমরা বাইরে থাকবো, আপনাদেরকে মনিটর করবো বা আপনাদেরকে দেখবো। এবং একটা পর্যায়ে তো রিউমারই উঠলো যে যে প্রধান উপদেষ্টা এবং আর্মি চিফের মধ্যে অনেক দূরত্ব শুরু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একটা জায়গায় একটা সমস্যা বোধহয় হয়েছিল, যেটা আমি রিউমার কেন? উনার ক্যাবিনেটের একজন তো বললেন যে বুকে পাথর রেখে ইউনূস সাহেবকে মেনে নিয়েছেন ওয়াকার সাহেব। আমার কাছে এটা রিডিং হইছে হইলো, আমার কাছে এটা রিডিং হইছিল যে আপনারা এটা তাকে দিয়ে বলাইছেন। আমরা বলাইছি, মানে হয় ক্যাবিনেট বলাইছে আর কি, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস বলাইছে তাকে দিয়ে এটা। নাহলে এটা বললে তো তারে বলবে কেন সেটা এসব প্রকাশ্যে? আই রিয়েলি ডোন্ট নো, যিনি বলেছেন তিনি বলতে পারবেন সেটা কেমনে বলে এটা, কারণ তিনি প্রথম, আমি যদি ভুল না করি, তিনি কিন্তু প্রথম দিকে আর্মির সাথেই, আমি তো টেলিভিশনে শুনলাম যে কে কে ছিল এখানে। এখন উনি হয়তো বেশি ভালো বলতে পারবেন, কারণ উনি প্রথম থেকেই আর্মির সঙ্গে তার কথা এবং আলোচনা, ছাত্রদের সাথে আর্মির সাথে আলোচনা হয়েছিল। আর্মি চিফ ওনাকে ডেকেছিলেন, ওনাকে একজন দুজন আর পলিটিক্যাল লোকজনকে ডেকেছিলেন। সো উনি বলতে পারবেন। কিন্তু আর্মি যে নিজের থেকে ইম্পোজ করার চেষ্টা করেছে তেমন নয়। ইম্পোজ করার চেষ্টা করলে আর্মি যাদেরকে আমরা বলি ডিপ্রাইভড হয়েছে যে সমস্ত অফিসার, তাদের কেস এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। রাইট না। আচ্ছা, আমি একটু আপনাকে একটু মনে করে দিই,
একটা বিদেশি বার্তা সংস্থার সাথে ইন্টারভিউ দিতে গিয়ে জেনারেল ওয়াকার বলে ফেললেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তখনও পর্যন্ত আপনারা বা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণা দিচ্ছেন না যে ইলেকশনটা কবে হবে। তো সেই সময় আমরা বাইরে গুজব এরকম শুনতে পাচ্ছি যে আপনারা 3 বছর থাকতে চান, কেউ কেউ বলতেছেন আপনারা 5 বছর থাকতে চান। তো সেই ক্ষেত্রে আর্মি চিফ দ্রুত ইলেকশন দেওয়ার ব্যাপারে আপনাদের চাপ দিল কিনা? শোনেন, প্রাইভেটলি কে কি বলছে আই ডোন্ট নো, কিন্তু ক্যাবিনেটে কখনো এটা নিয়ে আলোচনা হয়নি যে কখন ইলেকশন দিতে হবে, মানে ইনক্লুডিং মি, আর আমরা কয়েকজন ছিলাম। ইট ইজ বেটার দ্যাট আমরা একটা ইলেকশন করি, ইলেকশনটা যাতে ভালো হয়। শুধু ছিল যে ইলেকশন হ্যাজ টু বি গুড অ্যাজ ফার অ্যাজ পসিবল। কিন্তু ইউনূস সাহেব তো পরিষ্কার করে বলতেছিলেন না। ইউনূস সাহেব তো মানে আমি মোটামুটি মানে আমাদের যদি দেখি মানে আমাদের দেখাটা যদি বিশেষ করি, উনি লন্ডন বৈঠকের পর ইলেকশন নিয়ে আসলে পরিষ্কার করে বলেন, এবং সেটা নিয়ে আবার জামাত ইসলামী অসন্তুষ্টি জানালো, কারণ লন্ডনে গিয়ে উনি বৈঠক করে উনি ওইখানেই ঘোষণা দিয়ে দিলেন বা ওনার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিল যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। তার আগ পর্যন্ত উনি বলতেছিলেন না, তো বরং বিএনপি থেকে চাপ দেওয়া হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই। খেয়াল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বাইরে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, তিনি বলতেছেন মাত্র একটা দল ইলেকশন চায়। ওনাকে জিজ্ঞেস করতে হবে। দাঁড়া, আপনি এগুলি খেয়াল করছেন কিনা যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস আমি শোনেন, আমি ইউ আর রাইট, আমরা খেয়াল করেছি, কিন্তু আমরা কেউ যদি বলে যে অমুকে বলছে 5 বছর থাকবো, অমুকে বলছে 3 বছর থাকবো, তো যার 5 বছর থাকার কথা সে ইলেকশন করে থাকুক না কেন, এখন 5 বছর থাকতে পারে। একজন তো আইনমন্ত্রী ছিলেনই, একজন তো ছেড়ে দিয়ে ইলেকশন করেন, 5 বছর থাকেন, 10 বছর থাকেন,